সারা বাংলাদেশ কিন্তু অনেক জায়গা থেকে দিয়েছিলেন। তাদের সহযোগিতা এবং শিক্ষা এবং তাদের কারিগরি শিক্ষার ব্যবস্থা, আর যারা বয়স্ক তাদের জন্য ওই এজেন্টদের সাথেই শান্তি নিবাস ঘর করে তারা যাদের থাকতে পারে, একটা পারিবারিক সম্পর্ক উঠে সেই ব্যবস্থা করা। ব্যাপকভাবে আমরা এই কাজগুলি করে যাই, যার ফলে মানুষের ভিতরে একটা আস্থার সৃষ্টি হয়। যারা প্রতিবন্ধী, আমাদের কত প্রতিবন্ধী কেউ জানে না, এখন থেকে আমাদের পরিসংখ্যানগুলো সেটাও হিসাব দেয় কোন পরিমাণে কয়টা প্রতিবন্ধী আছে। প্রতিটি প্রতিবন্ধীকে আমরা আর্থিক সহায়তা দিই এবং ভাতা দিয়ে থাকি। স্কুলে বাবা মা আসলে বাচ্চাদের পাঠানো না। আমি যখন গ্রামে ঘুরেছি অনেক মাকে জিজ্ঞেস করছি আপনি বাচ্চাকে স্কুলে পাঠান না কেন? তো স্কুলে যে কী হবে, ও তো 10 টাকা কামাই করে আসে। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি আমি টাকাটা দিই আপনি পাঠাবেন? তোমার তাই পাঠাবো না কেন, গ্রামের মানুষ তো সুন্দর করে কথা তাই পাঠাবো না কেন? তাহলে ঠিক আছে, দোয়া করেন, আমি যদি কোনো ক্ষমতা যাই তাহলে ঠিকই দেবো এবং আপনাকে বাচ্চাকে স্কুলে পাঠাতে হবে। আজকে কিন্তু আমরা চেষ্টা করি। আজকে আমরা আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি জাতির পিতা আপনারা জানেন যে অবতরী করে যায়। সেই প্রাথমিক বিদ্যালয়ে আরও বৃদ্ধি করা, প্রতি 2 কিলোমিটার এবং একটি করে প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা, সেখানে ছেলে মেয়েদের পড়াশোনা ফ্রি, আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, বিনা পয়সায় এখন কি টিফিনের ব্যবস্থা। আমি বলছি আমরা এখানে মানে কোথায় কি অভিনন্দন সে কথা, আমাদের নিজেদের স্বতঃস্ফূর্তভাবে বাচ্চাদের টিফিনের ব্যবস্থা অথবা মাদের কাছে টিফিন বক্স দেওয়া যায় তারা দেবে। এইভাবে আজকে আমাদের স্কুলে ভর্তির হার বেড়ে গেছে। স্যানিটারি ল্যাট্রিন, শুকনো পানির ব্যবস্থা সারা বাংলাদেশেই কিন্তু আমরা করেছি। প্রায় 98% মানুষকে এই সুফলটা পাচ্ছে। তবে আমাদের একটা অসুবিধা আছে, যেমন পানি পরিশুদ্ধ করার জন্য আমরা করে দিলাম, কিন্তু সেটা যে রক্ষণাবেক্ষণ করা, সেটা যে যত্ন নেওয়া, এই যত্নটা আমাদের দেশের মানুষ নেয় না। এখানে একটা সমস্যা মাঝে মাঝে দেখা দেয়, যার সেই সচেতনতা আমরা সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছি। আজকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা দেওয়ার ফলে অনেক সংসারের দ্বন্দ্ব কমে গেছে, বয়স্কদের একটা স্থান হয়ে গেছে। আর মুজিব বর্ষ উপলক্ষে আমরা সিদ্ধান্ত দিয়েছি বাংলাদেশের একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। ইতিমধ্যে 21টা জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা করতে পেরেছি। 334টি উপজেলায় ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে, বাকিগুলো আমরা সম্পন্ন করে ফেলব। আমাদের অতি দরিদ্রের হার এখন 25.1 থেকে নিয়ে 5.6 নেমে এসেছে। আমি বলতে পারি যখন 5.6 থাকবে না, কোনো অতি দরিদ্র বলে কিছু থাকবে না, সবার অন্তত একটা 2 কাঠা জমি, একটা ঘর, স্যানিটারি ল্যাট্রিন এবং সুন্দর পানির ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা আমরা করে দিতে পারি। আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি, কিন্তু আপনারা জানেন আমাদের প্রবৃদ্ধি কিন্তু প্রায় 7-8-এ চলে এসেছিল। মূল্যস্ফীতি সবসময় নিয়ন্ত্রণ রেখেছি, কারণ মূল্যস্ফীতি যদি কম থেকে প্রবৃদ্ধির উপরে থাকে তার সুফলটা সাধারণ মানুষের কাছে পৌঁছায়। দুর্ভাগ্যের বিষয় যে যখনই এই কোভিড-19 দেখা দিল, তার একটা অতিমারী অর্থনীতির উপর প্রচণ্ড যা বিভিন্ন দেশে অর্থনীতির মন্দা দেখা দিল, কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা আমাদের অর্থনীতির গতিটা অব্যাহত রাখতে পেরেছিলাম। তখন আমাদের 5 ভাগ পর্যন্ত আমরা প্রবৃদ্ধি তুলতে পেরেছিলাম। এরপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, এখন গাজার যুদ্ধ, মানে গাজার উপরে যে ইসরায়েলের হামলা এবং গণহত্যা, তার ফলে আজকে কী হয়েছে, পরিবহন ব্যয় বেড়েছে, পরিচালন ব্যয় বেড়েছে, প্রতিটি জিনিসের দাম বেড়েছে। আমরা যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি করতে হয়, আমাদের ডিজেল, পেট্রোল, আমাদের গ্যাস, সার, গম, পেঁয়াজ, আলু, অনেক কিছু, পেঁয়াজ অনেক কিছু প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সেই সাথে সাথে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, তার ধাক্কাটা এখন এসে লাগছে আমাদের। এতদিন আমরা যেটা ধরে রেখেছিলাম, এখন সেখানে একটা আঘাত এসেছে। এই স্যাংশন, কাউন্টার স্যাংশন এগুলি যদি নেওয়া হতো আর যদি যুদ্ধ না হতো, তাহলে হয়তো আমরা আমাদের স্কুল গতিতে যেতে পারতাম। কোভিড-19-এ আমরা তো সাধারণ মানুষ সকলের জন্য ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সা, টেস্টিং বিনা পয়সায়। ধনী দেশগুলো
করে নাই, এটা আমরা করেছি। আমরা যেভাবে মানে মানুষকে সুরক্ষা দিতে পেরেছি, যদি এটা করতে চাই আমাদের খুব মানুষ জীবন দিয়েছে, তারপরেও আমরা কিন্তু এটা করতে পেরেছি। ঠিক এইভাবে আমাদের দেশে আমি মনে করি যে আমাদের গ্রামের অর্থনীতিকে যত শক্তিশালী আমরা করতে পারবো। আজকে গ্রামে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতা পেয়েছে, যার জন্য আমাদের যে ইন্ডাস্ট্রিগুলি তাদের কিন্তু বিরাট বাজার সৃষ্টি হয়ে যাচ্ছে। আমাদের গ্রাম টুঙ্গিপাড়া একসময় অত পারা যাবে, ঢাকা থেকে যেতে 22 ঘন্টা লাগতো, যা এরপরে সেই পার হয়ে যেত হতো। সে টুঙ্গিপাড়ায় তো বিদ্যুৎ তো ছিলই না, আর 2 দিন হাত পার, কিছুদিন ধরে হাত বাড়িয়ে দিতে হবে, তেমন কোনো দোকানপাটি ছিল না। পাটকাটি বাজারে পাটটা কিছু ছিল, টিনের ঘর দেওয়া, ওই অবস্থা। আজকে আপনারা জানেন সেই চিত্র বদলে গেছে। আমাকে বলা হলো যে এখন পাটকাটি বাজার থেকে ঈদের আগে 200 ফ্রিজ কেনা হয়েছে, 200টা ফ্রিজ তারা বিক্রি হয়েছে। সেখানে সুপার মার্কেটে তৈরি হয়ে যাচ্ছে। আর এখন তো মানুষকে ছেঁড়া কাপড় করতে হয় না। আর খাদ্যের ব্যাপারে যে কুড়িগ্রাম, রংপুর এইসব এলাকায় যে দুর্ভিক্ষ পীড়িত, সেখানে আমাদের রংপুর ডিভিশনের জিওসি আমাদের গল্প করলেন। সে আসছিল, দেখে কৃষকরা মাঝে বসে খাচ্ছে, 11টা বাজে তখন। তাদের সাথে কথা হলো, বলে যে আপনার কি সকালে নাস্তা খাচ্ছেন? বলে না না, নাস্তা তো খেয়ে আসছি বাড়ি থেকে, পান্তা খেয়ে আসছি, এখন খিদে লাগছে, চারটে ভাত খাই, কাজ শেষ করে বাড়ি যেয়ে বিকেলে আবার খাবো ভাত, আবার আজকে ঘুমানোর আগে আবার খাবো। মানে যারা একবেলা খাবার পেত না, 4 বেলা পাচ্ছে। এই জায়গাটা নিয়ে এসেছিলাম। দুর্ভাগ্যের বিষয় যে এখন একটা উদ্বেগের বিষয় হলো যুদ্ধ, কারণ স্যাংশন, তার কাছে সব কিছু মিলে সারা বিশ্বব্যাপী যেখানে মূল্যস্ফীতি, সেখানে আবার জানেন যে ডলারের দাম বেড়ে গেল, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেল, আমাদের খরচ বেড়ে গেল, বিদেশ সুদ বেশি দিতে হচ্ছে, সব দিক থেকে একটা পর্যন্ত চান। কিন্তু আমি বিশ্বাস করি, যে জন্য আমি সারা দেশের মানুষকে আহ্বান করেছি, 1 ইঞ্চি জমি যেন অনাবাদে না থাকে। আমাদের ফসল আমাদের উৎপাদন করতে হবে, আমাদের খাদ্য আমাদের আনতে হবে। 96 সালে যখন সরকার গঠন করি 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ভারতে, আমরাই প্রথম দেশকে খাদ্যের সম্পূর্ণ করি, যেটা বিএনপি প্রচণ্ড বাধা দেয়। সাইফুর রহমানের কথা ছিল যে, এবং খালেদা জিয়া তারা অপোজিশনে, আমি যদি ঘোষণা দেওয়া পার্লামেন্টে বললো খাদ্যের সম্পূর্ণ হবে না, বিদেশ থেকে সাহায্য পাওয়া যাবে না। তো আমি জিজ্ঞেস করলাম যে সাহায্য বলতে আমরা খাদ্য ভিক্ষা চেয়ে চলবো না নিজের পায়ে দাঁড়াবো? আমরা নিজের পায়ে দাঁড়াবো, ভিক্ষা চেয়ে চলবো না, অন্যকে খাওয়াবো, প্রয়োজনে অন্যকে খাওয়াবো। তারপর থেকে আমাদের এই প্রচেষ্টা উৎপাদন বাড়ানো। আমি আপনাদেরকে বলবো যে অর্থনীতি যেটা চিন্তা করেন, গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে, আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে, বাজার সৃষ্টি হচ্ছে, আর পাশাপাশি হ্যাঁ রপ্তানিও আমাদের বাড়াতে হবে। কিন্তু আমাদের অর্থনীতি প্রতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্য আমাদের বাধা হলো। যদিও আমাদের দেশের অভ্যন্তরেও কিছু বাধা দেওয়া হয়েছিল, আমরা জানি আগুন দেওয়ার পর আগুন, অগ্নি সন্ত্রাস 2013 সালে, 14 সালে, আবার এই যে আপনার 23 সালে 28 এপ্রিল আগুনের সমস্ত পড়ানো, নতুন বাসগুলি পুড়িয়ে দেয়, ট্রেনগুলি পুড়িয়ে দেয়, রেলগাড়ি পুড়িয়ে দেয়, মানুষ পুড়িয়ে মারে। এইগুলি তো আমাদের সামাল দিতে হবে। একদিকে এই দুর্যোগ, আবার দিকে আন্তর্জাতিক চাপ, সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 6 তারিখে বাজেট দেবো, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করবো। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং শাসনকে কিছুটা সাধন করতে দিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি, যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম করি, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে, আত্মমর্যাদা নিয়ে চলতে হবে, কারো কাছে হাত পেতে না হবে। এক পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ এসেছিল, বলছেন নিজের টাকা করবো, তখন তার সমর্থন পাইনি। কিন্তু আমি বলছিলাম যে যেদিন করতে পারবো সেদিনই করবো। আমরা সেটা করেছি। পদ্মা সেতু হয়েছে, পদ্মা সেতু রেল, এই রেল চলে যাবে একেবারে আমাদের মংলাপুর পর্যন্ত। সেইভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে নৌ
নৌপথ, রেলপথ, বিমান সব দিকে কিন্তু সড়ক পথ আপনার নিজেরাই এখন দেখেন। আমি নাম বলতেছেন যাদের যেগুলি করতে পেরেছি এই সীমিত সম্পদ নিয়ে, পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা, উৎপাদন বাড়ানো, চিকিৎসার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ বিনামূল্যে মানুষকে দিচ্ছি, বিনামূল্যে বই দিচ্ছি, প্রত্যেকটা ছেলেমেয়ে যাতে লেখাপড়াতে এবং উচ্চশিক্ষা গবেষণার জন্য আলাদা ফান্ড করেছি প্রাইম মিনিস্টার অফিসে, সেখান থেকে আমরা অর্থ দিচ্ছি বা মন্ত্রণালয় থেকে দিচ্ছি। গবেষণা আমাদের সবচেয়ে বেশি দরকার। আমি অর্থনীতি সব থেকে বলবো, আপনারা গবেষণা করেছেন বিশাল অনেক বই, হয়তো অত সব করতে পারে না, কিছু 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 চোখ মিলিয়েছি। আমাদের গবেষণা দরকার যে আমাদের দেশের আবহাওয়া, জলবায়ু এবং পরিবর্তনের হাত থেকে যেটা আমাদের আঘাতটা না আসে, এই অভিঘাত থেকে রক্ষা করা, সেই ব্যবস্থা যেমন আমরা নিয়েছি, পাশাপাশি আমাদের দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা, শিক্ষা, এই 5টা মৌলিক অধিকার যাতে সুনিশ্চিত হয় সেটা মাথায় রেখেই আমাদের সব রকম নীতিমালা এবং কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি। আজকে সকালে একটা মোবাইল ফোন প্রত্যেকেই আজকে আপনার মানে ঘরে বসে মানুষ বিদেশে ইনকাম করতে পারে, সেখানে ফ্রিল্যান্সার করে দিয়েছি তাদের ট্রেনিং দিয়ে। এখন একটা ইউনিয়নে বসে মানুষ বিদেশে অর্থ উপার্জন করতে পারে। আগামীতে যেহেতু আমরা কথা দিয়েছিলাম 2021 সাল দিন বদলের সময়, আমরা সেই দিন বদলের সময় বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ করেছি। আজকে আমাদের লক্ষ্য হচ্ছে সামনে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে 2009 থেকে 2021 পর্যন্ত যখন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী বার্ষিকী উদযাপন করি, তখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব। 24-এ আবার এটা হিসাব করা হয়েছে, আন্তর্জাতিকভাবে তারা হিসাব দেখে যে আমাদের অর্জনগুলি ঠিক আছে কিনা, তার হিসাব মতো এখন আমরা ঠিক আছি। আমরা 26 থেকে যাত্রা শুরু করতে পারবো। তখন যে চ্যালেঞ্জগুলি আসবে সেটা মোকাবেলা করা, আর যে সুযোগগুলি আসবে সেটা কাজে লাগানো, সেই পরিকল্পনাও আমরা নিয়েছি। আর 2021 থেকে 2041 প্রেক্ষিত পরিকল্পনা করেছি। এই পরিকল্পনার লক্ষ্যটা হচ্ছে 41-এর মধ্যে বাংলাদেশ একটা উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হবে। আমাদের জনশক্তি স্মার্ট জনশক্তি হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের পরিকল্পনা আমরা বাস্তবায়ন করছি, নিজের পরিকল্পনা নিয়েছি। আর আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সেগুলি জরুরি দরকার সেগুলি নিয়েছি। জাতিসংঘ ঘোষিত SDG 2030 সেগুলিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমি এখানেই জুড়ে থাকিনি। 2100 সালের বাংলাদেশ, সেই বাংলাদেশ কেমন হবে এই বদিন আমি যেটা প্ল্যান 2100 প্রণয়ন করেছি। নেদারল্যান্ডের সাথে আমাদের চুক্তি হয়েছে, যেহেতু নেদারল্যান্ড একটা ডেল্টা, কাজে সেইভাবে আমরা এই ডেল্টা প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। সেখানে উত্থান পতন চড়াই উচ্চাই থাকবে, সেগুলি অতিক্রম করে করে আমাদের এগিয়ে যেতে হবে। হতাশ হবার কিছু নেই, আর কেউ হতাশ হবে না। আমি অনেক বাধা অতিক্রম করি, গুলি, বোমা, গ্রেনেড সব কিছু হজম করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। আমরা অনেক দূর এগিয়ে গেছি, ইনশাআল্লাহ এই দেশটা যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে আমরা এগিয়ে যাব। যত বাধাই আসুক সে বাধা নয়, সব বাধা আমরা অতিক্রম করতে পারবো। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। আমি অর্থনীতিদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাকে নীতিমালা প্ল্যান প্রদান করবে। কেউ একজন দুই-একদিনের দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না। কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। কাজে সেভাবে আপনারা আপনাদের নীতিমালা হ্যাঁ বাড়িতেও শিখবো, কিন্তু করার সময় নিজের দেশকে দেখে করবো, মানুষকে দেখে করবো, আমাদের কি সম্পদ আছে সেটা দেখে করবো। আপনারা জানেন যে স্বাধীনতার পরপর বিদেশি কিছু সাংবাদিক জাতির পিতাকে জিজ্ঞেস করেছেন, জাতির কোনো সম্পদ নাই, আপনি কী যে দেশ চালাবেন? বঙ্গবন্ধু একটা করে বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মাটি আর মানুষ দিয়েই আমি আমার দেশ গড়ে তুলব। 3 বছর 7 মাসের মধ্যে, মাত্র 3 বছর 7 মাসের মধ্যে জিনিসটা করে
বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্ব মর্যাদা পেয়েছে। জাতির পিতার অধুনা কাজ সেটা সম্পন্ন করাই আমার একমাত্র লক্ষ্য। সেখানে আপনাদের সহযোগিতা চাই না। আপনাদের সকলকে আপনাদের ধন্যবাদ জানাই। হয়তো একটু বেশি লম্বা বক্তৃতা দিয়ে ফেলেছি, সেজন্য আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন।